হ্যালো সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে কিছু এডুকেশনাল কনটেন্ট শেয়ার করার জন্য, যেমনটা আমি আপনাদের সাথে আমার প্রিভিয়াস ২টি ভিডিওতে আলাপ করছিলাম, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন নিয়ে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই সম্পদ সেটি হচ্ছে তথ্য, এবং এই তথ্যের মাধ্যমে যে কোনো ধরনের পরিস্থিতি পরিবর্তন করা বা পরিস্থিতির এক ধরনের কি বলবো, যে সক্রিয়তার জায়গাতে ইমপ্যাক্ট তৈরি করা, এই ধরনের কাজ আসলে করা সম্ভব। আপনারা দেখে থাকবেন যে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে এই যে বিশ্বের সবগুলো দেশের উপরে ৩০% শুল্ক আরোপের একটি খবর ছড়ালো। সেই খবরের উপর ভিত্তি করে আমরা দেখলাম যে সারা বিশ্বের শেয়ার বাজার উঠাল পাথাল হয়ে গেল। তিনি যখন আবার সেই শুল্ক স্থগিত করলেন, আমরা দেখলাম যে আবারও শেয়ার বাজারে এক ধরনের উত্থান দেখলাম, পতন দেখলাম। এখন ডলারের একটা নিম্নমুখী চাপ। এই যে ঘটনাগুলো ঘটছে, এর সাথে সম্পৃক্ত হচ্ছে ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো অনেক সময় ফেব্রিকেটেড হয়, অনেক সময় সত্য হয়, অনেক সময় অসত্য হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের আজকের আলাপটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করব মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যালইনফরমেশন নিয়ে। পাশাপাশি কিভাবে আপনি নিজেকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যালইনফরমেশন থেকে সুরক্ষিত রাখতে পারেন, কী কী টেকনিক ব্যবহার করা যেতে পারে, বা ডাটা ভেরিফিকেশনের জন্য, ডাটা ভ্যালিডেশনের জন্য আপনারা কোন কোন ধরনের প্রক্রিয়া বা কোন সাইনগুলো আপনারা ফলো করতে পারেন। আমি চলে যাচ্ছি আমার মূল আলাপে। আমরা প্রথমেই একটু জেনে নেওয়ার চেষ্টা করি মিসইনফরমেশন জিনিসটা আসলে কি। মিসইনফরমেশন জিনিস হচ্ছে এমন একটি তথ্য, যেই তথ্যটি আসলে অসত্য, এবং যিনি এই তথ্যটি শেয়ার করছেন বা ছড়িয়ে দিচ্ছেন, তিনি অনিচ্ছাকৃতভাবে, তিনি জানেন না যে এই সত্যটি অসত্য, তিনি এই অসত্য তথ্যটিকে সত্য মেনে সকলের সাথে শেয়ার করছেন। এটিকে আমরা মিসইনফরমেশন বলছি। মিসইনফরমেশন শেয়ার করে থাকি সাধারণত আমার আপনার মতো সাধারণ মানুষেরা, যারা আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। আমরা যখন একটি ডাটাকে সত্য মনে করে অন্যজনের সাথে শেয়ার করছি, কিন্তু আসলে এই ডাটাটি অসত্য, তখন আমরা এটাকে মিসইনফরমেশন বা ভুল তথ্য বলে থাকি। ডিসইনফরমেশন মানে হচ্ছে অসত্য বা মিথ্যা তথ্য। এই ডিসইনফরমেশনটি আসলে অনিচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হয়। কোনো একজন ব্যক্তি বা গ্রুপ অফ পিপল বা ব্যক্তি সমষ্টি মিলে হচ্ছে এই ধরনের ডিসইনফরমেশনের ছড়ানোর কাজগুলো করে। এখানে যারা ডিসইনফরমেশন তৈরি করে, তাদের কিছু ব্যক্তিগত এজেন্ডা থাকে। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বা তাদের গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য এ ধরনের ডিসইনফরমেশন ছড়িয়ে থাকে। তারপরে যেটি আসে সেটি হচ্ছে ম্যালইনফরমেশন। ম্যালইনফরমেশন মানে হচ্ছে খারাপ তথ্য, যে তথ্যটি আসলে সত্য, কিন্তু এই তথ্যটি ছড়ানো হচ্ছে অসৎ উদ্দেশ্য নিয়ে, এক ধরনের অস্থিরতা তৈরির উদ্দেশ্য নিয়ে। আমরা যদি ম্যালইনফরমেশনের একটি উদাহরণ দিতে যাই, মনে করেন যে কোনো একটি তথ্য, এটি আপনার ব্যক্তিগত তথ্য, এটিকে কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিচ্ছে, এবং সেইটা হয়তো বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। তখন এক ধরনের বিতর্ক উঠে আসতে পারে। হতে পারে যে আপনি ডেট করার জন্য কারোর সাথে গেলেন কোনো একটা পার্কে, এটা একান্তই আপনার ব্যক্তিগত তথ্য। এই তথ্যটিকে যখন কেউ শেয়ার করছে যে আচ্ছা অমুকের সাথে ডেট করতে গেলে আপনার পরিবারে এক ধরনের ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি যখন শেয়ার করা হচ্ছে, তথ্যটা কিন্তু ভুল না, তথ্যটা সত্য, কিন্তু এটি একটা অসৎ উদ্দেশ্য নিয়ে যখন শেয়ার করে, আমরা তখন তাকে ম্যালইনফরমেশন বলি। বর্তমান বিশ্বে বা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বেই এই সমস্যা চলছে যে এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যালইনফরমেশনের কারণে অস্থিরতার জায়গাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। বা সাইবার রিলেটেড যে আইনগুলো বর্তমানে তৈরি হচ্ছে, এই সাইবার রিলেটেড আইনগুলো কিন্তু এ ধরনের বিভ্রান্তিকর, ভুল এবং অসত্য তথ্যগুলোকে কমবেট করার জন্য আইনগুলোকে তৈরি করা হচ্ছে। এখন আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো তথ্য শেয়ার করছি, আমাদের এখানে দায়িত্ব আছে যে আমরা সঠিক তথ্য শেয়ার করব এবং সেই তথ্যের দ্বারা কারো ক্ষতি করব না। তথাগত একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে আপনি যখন কোনো একটি কথা বলেন, আপনার এটা মাথায় রাখা লাগবে সেই কথাটা সত্য কিনা। যদি সেই কথাটা সত্য হয়, তাহলে আপনার মাথায় রাখা লাগবে এই সত্যটা বলার প্রয়োজন আছে কিনা। যদি কথাটা সত্য হয় এবং বলারও প্রয়োজন থাকে, তারপরে আপনার মাথায় রাখা রাখবে যে তথ্যটা আপনি যথেষ্ট যত্নের সাথে দিচ্ছেন কিনা, বা কথাটা আপনি যথেষ্ট যত্নের সাথে বলছেন কিনা। আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট দেখছি, কোনো একটি খবর দেখছি যেটাতে আমার অনেক আবেগ অনুভূতি কাজ করছে, যারা ডিসইনফরমেশন তৈরি করে তারা কিন্তু মানুষের আবেগ অনুভূতির জায়গাতেই সবচেয়ে বেশি হিট করে। যেমন আমি জানি আমার বলা যে কোনো কথা আদিবাসী জনগোষ্ঠী হচ্ছে যে বিশ্বাস করে থাকে। তো আমি যখন কোনো একটি সত্য তথ্যের সাথে কোনো একটা মিথ্যা তথ্য মিক্স করে দিয়ে দিব, আপনারা কিন্তু চিন্তা করবেন যে আবেগ যেহেতু বলছে তাহলে হয়তো বা সত্য কথাই বলছে, আপনি শেয়ার করে দিবেন। কিন্তু আমি বলবো যে কথাটা যেই বলুক না কেন, আপনি সেটি শেয়ার করার আগে ভালো করে চিন্তা করেন যে এই মানুষটা এই কথাটা যে বলছে এটা কি আসলে সঠিক কিনা। কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই।
আমরা এখন যে আলাপগুলো করব সেটি হচ্ছে যে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনো তথ্য সত্য নাকি অসত্য। কোনো তথ্য সত্য নাকি অসত্য এটি বোঝার জন্য প্রথমত আপনি খেয়াল করবেন যে আপনি ফেসবুকে হন, ইনস্টাগ্রামে হন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হন, আপনি তথ্যটা যখন আসবে তথ্যটা কোন পেজ থেকে আসছে, তা সেটি কোন ওয়েবসাইট থেকে আসছে, কোন প্রোফাইল থেকে আসছে, যে প্রোফাইল থেকে আসছে এটা কি কোনো বট প্রোফাইল, এটা কি কোনো রিয়েল পার্সনের প্রোফাইল, নাকি এটি একটি জাস্ট ডামি প্রোফাইল, বা যে ওয়েবসাইট থেকে আসছে সেই ওয়েবসাইট থেকে অথেন্টিক কোনো ওয়েবসাইট কিনা, এটা কি প্রথম আলোর নামে তৈরি করা কোনো একটা ওয়েবসাইট নাকি এটা আসলেই প্রথম আলো বুঝে নেবেন। বাংলাদেশি মিডিয়া যারা বিভিন্ন ধরনের বইপড় নিউজ পোর্টালগুলো আছে এগুলো আসলে বেশিরভাগ সময় ক্লিকবেট জার্নালিজম করে, আমি এটা নিয়ে সামনে কথা বলবো। এই ক্লিকবেট জার্নালিজম থেকে আপনাদের দূরে থাকাটাও গুরুত্বপূর্ণ। ট্রাস্টেড মিডিয়াগুলোর সাথে শুধুমাত্র আপনাদের বিশ্বাস করা উচিত। যখন কোনো পেজ বা প্রোফাইল থেকে তথ্য আসছে আপনারা তাদের অনুসারীর সংখ্যা চেক করেন, যেটা কি যথেষ্ট পরিমাণ অনুসারী কিনা, এটা কি হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো একটা পেজ কিনা। যখন অক্টোবর মাসে সম্ভবত চট্টগ্রামে হিন্দুদের সাথে এক ধরনের ঝামেলা তৈরি হলো, হিন্দুদের উপর এক ধরনের ক্র্যাকডাউন করা শুরু করলো সেনাবাহিনী, তখন অনেক ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো শুরু করলো ভারতীয় মিডিয়াগুলো, আপনারা অনেকেই জানেন। এবং তখন দেখলাম অনেক পেইড পোস্ট সামনে আসছে, মানে অমুক জায়গাতে অমুক হিন্দুর উপর এই ধরনের হামলা করা হলো। এখন কোনো একটি কোম্পানি যখন তাদের পণ্যের বিজ্ঞাপন পেইডভাবে হচ্ছে প্রমোট করতেছে ফেসবুকে, এটা আমি বুঝতে পারি যে তারা চায় যে তাদের পণ্যটা বিক্রি হোক, কিন্তু আমার মতো একটা মানুষ বা আপনার মতো একটা মানুষ হঠাৎ করে যখন তার একটা পোস্ট সে ফেসবুকে টাকা দিয়ে এই পোস্টটা ছড়িয়ে দেওয়ার জন্য পে করছে, বুঝে নেবেন এখানে একটা সমস্যা আছে। এবং এই ধরনের তথ্য থেকে নিজেদেরকে আপনারা সরিয়ে রাখবেন। এটা এক ধরনের টেকনিক যে কোনো একটি ব্যক্তি বা কোনো একটি রাজনৈতিক ইস্যুর পোস্ট যখন কেউ পেইড প্রমোট করছে তখন বুঝবেন যে এখানে আসলে ঝামেলা আছে। এবং এটা বোঝার জন্য আপনি যখন পোস্টের উপরে একটা আইকন থাকে, ওই আইকনের উপরে আপনারা কার্সার রাখলে বা টাচ করলেই দেখাবে এটা স্পন্সর্ড পোস্ট কিনা। যদি দেখেন যে কোনো পোস্ট পণ্যের বিজ্ঞাপন না হয় শুধুমাত্র একটা তথ্যকেই তারা স্পন্সর্ড হিসাবে শেয়ার করছে, বুঝে নেবেন যে এখানে আসলে এক ধরনের ঝামেলা আছে। যারা শেয়ার করছে তারা কি যথেষ্ট বিশ্বাসযোগ্য সংস্থা কিনা। সে ফর এক্সাম্পল কোনো একটি পেজ বলছে যে আগামীকালকে সারা বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে ফেসবুকে বাংলাদেশ সরকারের এখন একটি পেজ আছে, সেটি হচ্ছে যে chiefadvisor.gov। এই পেজটির বাইরে যদি অন্য কেউ কোনো তথ্য শেয়ার করে আপনার সেটা ট্রাস্ট করার কোনো দরকার নেই। গভর্নমেন্ট প্রজ্ঞাপন দিয়ে গ্যাজেট নোটিফিকেশন দিয়ে জানাবে, এটা ফেসবুকের কোনো বইপড় পেজ হচ্ছে যে এই তথ্য আপনাকে জানানোর কথা না। সো এই জায়গাগুলো আপনারা একটু বুঝে খেয়াল করে আগাবেন। পাশাপাশি যেই ব্যক্তি এই তথ্যটা দিচ্ছে সেই ব্যক্তির বিশেষজ্ঞতা আছে কিনা। যেমন ধরেন ডক্টর কামাল হোসেনের সংবিধান বিষয়ে বিশাল মানে পাণ্ডিত্য আছে, তিনি আইন বিষয়ে একজন বিশারদ ব্যক্তি। তিনি যখন বাংলাদেশের আইন নিয়ে, তিনি যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো একটি মন্তব্য করছেন, আপনি সেই তথ্যটাকে বিশ্বাস করতে পারেন, সেই তথ্যের উপর আপনি রিলাই করতে পারেন। কিন্তু তিনি যদি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনো একটা কথা বলতে যান, আপনার এটাকে আসলে রিভেরিফাই করা লাগবে, বিকজ ডক্টর কামাল হোসেন ইজ নট এ এক্সপার্ট অফ ইকোনমি। সো যেমন বর্তমানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, উনি যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা মন্তব্য করে বসে, আমি সেটা শুনবো না কিন্তু, বিকজ তার দক্ষতা হচ্ছে তিনি একজন ইকোনমিস্ট, তার দক্ষতা হচ্ছে অর্থনীতিবিদ, তার কথাটা আমি অর্থনীতির ক্ষেত্রেই শুনবো, অন্য কোনো ক্ষেত্রে আসলে শুনতে যাব না। আপনারা যখন রিলায়েবল সোর্স থেকে কথাগুলো শুনছেন আপনারা বুঝে নেবেন যে এই মানুষ বা এই ব্যক্তি বা এই সংস্থার আসলে এক্সপার্টাইজের জায়গাটা কি, ইউনিকর্নের এক্সপার্টাইজের জায়গা থেকে কথা বলছে নাকি তার বাইরে কথা বলছে। যদি তার বাইরে কথা বলে সবসময় ডাউট করার চেষ্টা করবেন। এবং যদি দেখেন যে সোর্সটা বিশ্বাসযোগ্য না, ডোন্ট শেয়ার দিস ইনফরমেশন। আপনারা যে কোনো তথ্য শেয়ার করার আগে বারবার ভাবেন যেটা শেয়ার করবেন কি করবেন না। এই ক্ষেত্রে যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে 100 বার ভাবেন যে এই লিঙ্কে আপনার ক্লিক করা দরকার আছে কিনা। ভালো করে ভেবে চিন্তে লিঙ্কে ক্লিক করবেন। এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা পরামর্শ আমার দিক থেকে, যে থিঙ্ক বিফোর ক্লিক। যে কোনো জায়গাতে ক্লিক করার আগে ভালো ভালো করে চিন্তা করেন। ওয়েবসাইট ডোমেইনগুলো চেক করে নেবেন, এটা কি আসলেই কোনো গুগলের ওয়েবসাইট কিনা, প্রথম আলোর ওয়েবসাইট কিনা, www.prothomalo.com, ইউজুয়ালি .com, .org, .info এই ধরনের ডোমেইনগুলোকে আমরা অথেন্টিক হিসাবে মনে করি। বাট .com, .co, তারপরে হচ্ছে যে XYZ, বিভিন্ন রকমের আরও এক্সট্রা এক্সটেনশন আসে বা ডোমেইন আসে। এই জিনিসগুলো আপনারা একটু বুঝে নেবেন যে এই ধরনের ডোমেইনে কেউ যায় না। ইউজুয়ালি অর্গানাইজেশনের ওয়েবসাইট তৈরি করার জন্য বাংলাদেশের মানুষ বা ইন্টারন্যাশনালিও .com, .org, .info এই ধরনের ডোমেইনের মধ্যে আমরা থাকার চেষ্টা করি। তথ্য যখন প্রকাশ হচ্ছে, কোনো তথ্য যখন আপনি পাচ্ছেন, তখন আপনারা দেখবেন যে প্রকাশনার তারিখ কবে, এটা আসলে নতুন কোনো খবর পুরানোভাবে পুরানো কোনো খবর নতুনভাবে শেয়ার করা হচ্ছে কিনা, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। যেমন আমি বারবার ভারতের এই ডিসইনফরমেশন শেয়ার করা বাংলাদেশের বিষয় এটাই বারবার উঠে আসে। দেখা গেল যে ওরা একটা মন্দির ভাঙার ভিডিও তারা হচ্ছে শেয়ার করলো, ভারতীয় মিডিয়া, গত বছর যখন বাংলাদেশের সিচুয়েশন নিয়ে তারা বলছিল। পরে দেখা গেল এটা আসলে কলকাতার হচ্ছে একটি জেলার অন্তর্গত, এটা সরকারি সিদ্ধান্তেই ওই মন্দিরটা ভাঙা হয়েছিল। সেই ভিডিওটাকে বাংলাদেশের ভিডিও বলে তারা শেয়ার করলো। এটা আমরা কিভাবে বুঝলাম, আমি সেই জিনিসটা আপনাদের কাছে একটু পরে টেকনিকটা বলবো। বাট
মাথায় রাখবেন যে খবর যেটা প্রচার হচ্ছে সেই খবরটা নতুন কি পুরান। যেমন আম, আমার ইনবক্সে আপনারা অনেক ভিডিও অনেক সময় দেন, অনেক নিউজ অনেক সময় দেন, অনেক তথ্য আপনারা রেফারেন্স ছাড়া, সাইটেশন ছাড়া আমার ইনবক্সে পাঠিয়ে দেন যে দাদা এটা হচ্ছে আসল হিস্ট্রি। আই ডু অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট, বাট আপনার রেফারেন্স নাই। আমি আপনার রেফারেন্সলেস আপনার ওপিনিয়ন বেসড কথা আমি আমার ভিডিওতে কখনোই বলতে যাব না। পাশাপাশি যখন একটা ভিডিও দিচ্ছেন, আমি যখন জানি না ভিডিওটা ঠিক কয় তারিখে রেকর্ড করা হয়েছে, কোথায় রেকর্ড করা হয়েছে, কার দ্বারা রেকর্ড করা হয়েছে, এখানে আসলে এটা কি বাংলাদেশের ঘটনা কিনা, আমি যদি না বুঝি সেটা, আমি সেটা ডেফিনেটলি শেয়ার করতে যাব না। সো যে কোনো কিছু শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নেবেন এই তথ্যটা বা এই ভিডিওটা, এই কন্টেন্টটা আসলে কি পুরনো নাকি নতুন। অনেক সময় পুরনো খবরকে রিসার্কুলেট করে নতুনভাবে ঝামেলা তৈরি করা হয়। পাশাপাশি যখন দেখবেন কোনো একটি নিউজ হচ্ছে, কোনো একটি খবর ছড়াচ্ছে, এটা কি আসলে একটা পত্রিকাতেই নিউজ হচ্ছে নাকি অনেকগুলো পত্রিকাতে নিউজ হচ্ছে, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। ইউজুয়ালি আদিবাসী ইস্যুতে বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াগুলো ঠিকমতো নিউজ করে না, বাট অন্যান্য ইস্যুতে করে। সেই ক্ষেত্রে আপনারা একটু মাথা রাখার চেষ্টা করবেন যখন নিউজটা হচ্ছে এটা কি অনেক জায়গায় ছড়াচ্ছে নাকি শুধুমাত্র একটা পত্রিকায় বলছে। সেই ফর এক্সাম্পল কোনো একটা পত্রিকা বললো যে জুন মাস থেকে এসএসসি পরীক্ষা হবে না বা অটো পাস দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, এ ধরনের একটা নিউজ শেয়ার করলো। আপনি সেই এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি হয়ে থাকে, বাংলাদেশের মোটামুটি সকল মিডিয়াই এই তথ্যটা শেয়ার করবে। সো একটি মাত্র নিউজ পোর্টাল বা একটি মাত্র সংবাদ মাধ্যম যদি এই ধরনের তথ্য শেয়ার করে, আপনার এই ধরনের তথ্য বিশ্বাস করতে যাবেন না। এখন আসি যে কিভাবে আপনি আসলে ডাটা ভেরিফাই করবেন যে তথ্যটি সঠিক নাকি সঠিক না। আপনারা যারা গুগল ব্যবহার করেন, গুগল সার্চ ব্যবহার করেন, আপনারা দেখবেন সার্চ বারের পাশে এক ধরনের ইমেজের এক ধরনের আইকন থাকে। সেই আইকনটাতে ক্লিক করলে গুগল ইমেজ সার্চ করা যায়, বা গুগল লেন্স নামে একটা সফটওয়্যার আপনাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইউজ করতে পারেন। এই গুগল ইমেজ সার্চ বা গুগল লেন্স দিয়ে আপনারা রিভার্স ইমেজ সার্চটা করতে পারবেন। যখন কোনো নিউজ ছড়িয়ে পড়ছে, কোনো একটি ছবি, বিশেষ করে সেটেলার বাঙালিরা এই কাজটা করেন, মিয়ানমারের অনেকগুলা যুদ্ধের ছবি বা তাদের যোদ্ধাদের ছবি আপনারা বাংলাদেশের আভ্যন্তরীণ পার্বত্য অঞ্চলের আভ্যন্তরীণ রাজনৈতিক দল বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ছবিগুলো আপনারা চালিয়ে দেন। আমি বেশিরভাগ সময় রিভার্স ইমেজ সার্চ করে আমি দেখতে পাই যে এগুলো আসলে বাংলাদেশের ছবিই না, এগুলো মিয়ানমারের ছবি। তো তখন আমি আর কোনো উত্তর দিতে চাই না। আমি যদি সত্যি এই ধরনের কোনো ছবি পাইতাম রেফারেন্সে, আমি ডেফিনেটলি এটা নিয়ে হয়তো আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করতাম। এই জায়গা থেকে আপনাদেরকে সেফ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ধরনের ছবিগুলো যখন সামনে আসছে তখন রিভার্স ইমেজ দিয়ে সার্চ দেন, গুগল লেন্স ব্যবহার করেন, এবং আপনারা হচ্ছে যে গুগলের যেই ক্যামেরার ক্লিক আইকনটা আছে সেই আইকনটাতেও আপনারা হচ্ছে যে ছবি আপলোড করে চেক করে দেখতে পারেন। পাশাপাশি বাংলাদেশে কিছু বিশ্বস্ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে, আপনারা সেই ওয়েবসাইটগুলোতে যেতে পারেন। আমি আপনাদের সাথে 3টি ওয়েবসাইট সাজেস্ট করব। একটি হচ্ছে দ্য রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার আপনারা এটার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, ফ্যাক্ট ওয়াচ, তারপরে হচ্ছে এএফপি ফ্যাক্ট চেক। এই 3টা সংস্থার রিপোর্ট আপনারা বিশ্বাস করতে পারেন, বিকজ এদের আসলে ফ্যাক্ট চেকিংয়ের রেটটা এটা আসলে অথেন্টিক এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড এই অর্গানাইজেশনগুলো। আপনারা এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এদের নিউজগুলো চেক করবেন। আপনারা চাইলে সপ্তাহে একবার বা মাসে একবার আপনারা ঘুরে যেতে পারেন, ওই ওয়েবসাইটগুলো ঘুরে আসতে পারেন যে এই মাসে বা এই সপ্তাহে কোন কোন নিউজ আসলে ভুল ছিল। আপনারা দেখবেন যে অনেক পপুলার নিউজ আপনার ওয়েবসাইটে গিয়ে ওই রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট ওয়াচ এখানে গিয়ে দেখবেন যে তারা রিপোর্ট করে রেখেছে এটি আসলে অসত্য তথ্য বা ভুল তথ্য। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ যে ইলেকট্রনিক মিডিয়া আছে তাদেরই সবচেয়ে বেশি ভুল বেরোয়। প্রিন্ট মিডিয়াগুলোর খুব কম ভুল বেরোয়, প্রথম সারির প্রিন্ট মিডিয়াগুলো। বেশিরভাগ বেরোয় হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা টিভি চ্যানেলগুলো ক্লিকবেট জার্নালিজম করতে করতে এত নিচে নামছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে এদের এত ভুল বেরোয়। আপনারা ওই ওয়েবসাইটগুলোতে গেলেই আপনারা দেখতে পারবেন। এখন আপনাদের সাথে আরেকটি টেকনিক শেয়ার করি যে কিভাবে বুঝবেন যে কোনো তথ্য বা কোনো নিউজ আসলে অসত্য নাকি এখানে আসলে কোনো ফেব্রিকেশন আছে কিনা, এটা কি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন টাইপের কোনো কিছু কিনা। এইটা বোঝার জন্য সবচেয়ে ভালো কয়েকটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে ক্লিকবেট জার্নালিজমের জন্য যে ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়, অতিরঞ্জিত যে দাবিগুলো করা হয়, সেগুলো আপনারা একটু মাথায় রাখবেন। অবিশ্বাস্য ঘটনা, আপনার বিশ্বাস হবে না, শকিং নিউজ। ভাই আমাদের লাইফে শক হওয়ার মতো অনেক ঘটনা ডেলি ঘটতে থাকে। আমাদের হচ্ছে যে বিশ্বাস না হওয়ার মতো অনেক কিছু বাংলাদেশের মধ্যে ডেইলি ঘটতে থাকে, এবং আমার হচ্ছে যে কি বলবো যে অবিশ্বাস করার মতো অনেক কিছু ঘটতে থাকে। আমি অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করতে চাই না, আমি অনেক ট্রমা খাইতে চাই না, অনেক সারপ্রাইজ হতে চাই না। সো আপনারাও আমার রাস্তায় আসেন যে আপনারা এই ধরনের নিউজগুলো দেখলে এড়িয়ে যাবেন। এটা না কনজিউম করার উপরে ডিপেন্ড করে। আপনারা যদি এই ধরনের তথ্য কনজিউম করা বন্ধ করে দেন না, এই ধরনের ক্লিকবেট জার্নালিজম থেকে তারা সরে আসবে। আপনারা তো দেখেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো কি ধরনের ক্লিকবেট জার্নালিজমগুলো করে। আমি আর সেই বিস্তারিত আলাপের দিকে যাচ্ছি না। ভাষা ব্যবহারের দিকে মাথায় রাখবেন। যখন কোনো নিউজের মধ্যে
সেটা হতে পারে প্রিন্ট নিউজ, সেটা হতে পারে ইলেকট্রনিক নিউজ। সেই নিউজের মধ্যে যখন দেখবেন অনেক আবেগপূর্ণ ভাষা ব্যবহার করা হচ্ছে অথবা অনেক উত্তেজিত টোন ব্যবহার করা হচ্ছে, বুঝবেন যে এখানে ঝামেলা আছে। কলকাতার একটি টিভি চ্যানেল, বাংলা টিভি চ্যানেল, আমি ওদের নাম বলতে চাই না, আমার কাছে মনে হয় না যে ওদের কোনো যোগ্যতা আছে আমার মুখে ওদের নাম উচ্চারিত হওয়ার মতো। আমি শুধু এতটুকু বলি যে তারা একটা নিউজ করতেছিল না এরকম যে থাকবে না বাংলাদেশ, এই টাইপের একটা ক্রন্দন সুরে কথা বলতেছিল। সাংবাদিকের কাজ রিপোর্ট করা, কাটাকাটি করা তো সাংবাদিকের কাজ না। সাংবাদিকের কাজ রিপোর্ট করা, সাংবাদিকের কাজ তো চিল্লাচিল্লি করা না। একজন সাংবাদিক যখন চিল্লাচিল্লি করে রিপোর্ট করতেছে, একটা সাংবাদিক যখন কাঁদাকাটি করে রিপোর্ট করতেছে, বুঝবেন তিনি আপনার ইমোশন নিয়ে খেলার চেষ্টা করতেছে এবং এই ধরনের নিউজ এড়িয়ে যাবেন। এই ধরনের নিউজের মধ্যে সত্যতা থাকবে না। আরেকটি সাইন হচ্ছে পেশাগত বা পেশাদার যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা কিন্তু বানানের বিষয়ে, ব্যাকরণের বিষয়ে খুবই সাবধান থাকে। যদি আপনারা দেখেন যে কোনো একটি নিউজের মধ্যে, কোনো একটি পোস্টের মধ্যে অনেক বানাম ভুল আছে, এই বানাম ভুল টাইপের জিনিসপত্রে আসলে এনগেজ করতে যাবেন না। নিউজ পোর্টালগুলা বা তাদের সম্পাদকীয় নীতিমালার মধ্যে তারা কিন্তু বারবার বানান চেক করে। একদম বানান কখনো ভুল হয় না তা না, খুবই কম রেটে হয়, কিন্তু যখন দেখবেন অনেক বেশি আসলে বানান ভুল হচ্ছে, বুঝে নেবেন এখানে সমস্যা আছে, এখানে আসলে আপনার এনগেজ করার প্রয়োজন নেই। বাস্তবসম্মত হতে অসম্ভব দাবি, এমন যদি দাবি আসে তাহলে এড়িয়ে যাবে না। মানে এমন একটা দাবি করা হচ্ছে যে দাবিটা আসলে সম্ভব না। যেমন আমার এই চুল ছোটবেলা থেকে পাকা, এখন কেউ যদি এসে বলে অবিশ্বাস্য ঘটনা বা এক রাতের মধ্যে সাদা চুল কালো করেন, ভাই আমার এই চুল সাদা হইতে 17-18 বছর সময় লেগে গেছে, কোত্থেকে এক রাতের মধ্যে আপনি এটা কালো করবেন? ইটস নট পসিবল। আমার এটা ন্যাচারালি হয়েছে, আমার এটা জেনেটিক ইস্যুর কারণে হয়েছে। আপনি তো এই জিনিসটা অন্য কোনো কিছুতে ঠিক করতে পারবেন না। আপনারা যারা আমার তেল ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, সেটা ইউজ করতে পারেন, ভাই আমি খুব ভালো করে জানি কসমেটিক দিয়ে আমার চুল ঠিক হবে না, এটা হবে না, এটা আমার হরমোনাল ইস্যু, এটা আপনি কেমনি কসমেটিক দিয়ে ঠিক করবেন? সো এই বাস্তবতার জায়গাগুলো আপনাদের আশা লাগবে। লাস্ট যেই পরামর্শগুলো আপনাদের জন্য আমার, যে কেউ যখন কোনো তথ্য দিচ্ছে আপনার কাছে, আপনি রেফারেন্স চেয়ে নেবেন। যদি আপনি সেই তথ্য নিয়ে কোনো কাজ করতে চান, আপনি যদি ওই তথ্যটা শেয়ার করতে চান, আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি যখন ইনফরমেটিভ কোনো একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, আমি সবসময় কিন্তু রেফারেন্স যুক্ত করে দিই, যাতে আপনারা একটা অথেন্টিক নিউজ পান, আপনারা যাতে ভেরিফাই করতে পারেন যে এই মানুষটা যে কথাটা বলছে এটা অসত্য নাকি মানে সত্য। অনেকে এসে বলে না যে আমি দালালি করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, আমি কোনো প্রতিবাদ করি না, কি জন্য জানেন? বিকজ আমি দালালি করি আর যাই করি না কেন, আমি কিন্তু ওইখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমার কথার সপক্ষে একটি সত্যতার রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। আপনি যখন আপনার কথার সপক্ষে রেফারেন্স দিবেন, আপনি যখন একটি উৎস দিয়ে দিবেন যে তথ্যটার উৎস কি, তখন কিন্তু আপনাকে আসলে খারিজ করে দেওয়া যাবে না, আপনাকে পার্সোনাল অ্যাটাক করা যেতে পারে, আপনাকে গালাগালি করা যেতে পারে, কিন্তু আপনাকে আসলে কেউ আপনার বিরুদ্ধে মামলাও করে সেই মামলা ধুপে টিকবে না। বিকজ আমি যা বলতেছি আমি তথ্যের ভিত্তিতে বলতেছি, প্রমাণের ভিত্তিতে বলতেছি। পাশাপাশি কোনো একটি তথ্য যখন আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, আপনারা মাথায় রাখবেন সেই তথ্যটা যেই জায়গা থেকে আপনি নিচ্ছেন তারা কি বিশ্বাসযোগ্য কিনা। আপনি মনে করেন যে কোনো একটা ভুইফোর নিউজ পোর্টাল থেকে আপনার কোনো একটা তথ্য হচ্ছে রেফারেন্স হিসেবে ব্যবহার করলেন, ব্যবহার করে আপনি হচ্ছে যে বললেন যে আমি এখান থেকে তথ্যটা নিয়েছি, কিন্তু ওইটারই কোনো সত্যতার জায়গা নেই, তখন এটা হবে না। যখন কোনো ঐতিহাসিক ঘটনা আপনারা শেয়ার করবেন, যে অনেকেই আমার ইনবক্সে এসে এগুলো বলতে থাকেন, মেসেজ লিখে লিখে বলেন, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিরা করেন, আমি এঙ্গেজ করি না আপনাদের সাথে, মানে যথেষ্ট শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে আমি এটা বলি যে এই ডাটাগুলো আপনারা যখন আমাকে দিচ্ছেন, আপনারা কোনো রেফারেন্স দিচ্ছেন না। আমি জানি আপনাদের এই তথ্যটা হয়তো বা সত্য হতে পারে, কিন্তু যেহেতু আপনি কোনো রেফারেন্স দিচ্ছেন না, আমি আসলে এঙ্গেজ করার কোনো পয়েন্ট খুঁজে পাই না। সো যে কেউ ঐতিহাসিক কোনো দলিল দিতে গেলে আপনার ঐতিহাসিক এভিডেন্স লাগবে, আপনার গবেষণাপত্রের রেফারেন্স লাগবে, আপনার জার্নালের রেফারেন্স লাগবে, আদারওয়াইজ এই তথ্য বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমি আমার এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে কোনটা আসলে মিসইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন, কোনটা ম্যালইনফরমেশন। আমি যদি আরেকবার গো থ্রু করি, মিসইনফরমেশন হচ্ছে আপনি শেয়ার করি, অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য শেয়ার করি। ডিসইনফরমেশন হচ্ছে যে কিছু ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি মিলে ভুল তথ্যটাকে ইন্টেনশনালি ঝামেলা তৈরি করার জন্য শেয়ার করে। ম্যালইনফরমেশন হচ্ছে তথ্যটা পুরোপুরি অসত্য নয়, ইন সাম এক্সটেন্ট সত্য, তবে ঝামেলা তৈরি করার উদ্দেশ্যে শেয়ার করা হচ্ছে, তখন এটাকে আমরা মেন ইনফরমেশন বলছি। আমি আশা করব আপনারা যে কোনো তথ্য শেয়ার করার আগে ভালো করে এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকবেন। আমি যে টেকনিকগুলো বললাম সেই টেকনিকগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন, যে এই রেফারেন্স বা লিঙ্কগুলো সঙ্গতিপূর্ণ আমার এই আলাপের সাথে, আমি সেগুলো সব ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবে দিয়ে দিব, ফেসবুকে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যত বেশি জানবেন তত বেশি সেফ থাকবেন। অনলাইনে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, মিথ্যা তথ্যের জাল থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এর কোনো বিকল্প নেই। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন ইজ সামথিং উইচ ইজ ক্রিয়েটিং ম্যাস লেভেল অফ ডিস্ট্রাকশন ইন দিস ওয়ার্ল্ড কারেন্টলি। সো আমাদের এই জায়গা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এই বিষয়ে সচেতন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে পুরো ভিডিওটা শোনার জন্য যারা যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আলাপটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।